দিন প্রায় 10টা বাজতে চলছিল। রাস্তাগুলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সেই নিস্তব্ধতার মাঝে লাল রঙের সালোয়ার স্যুট এবং হলুদ দোপাট্টা পরা এক যুবতী ধীরে ধীরে রাস্তার ধারে ধারে হেঁটে যাচ্ছিল। সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিলেন আইপিএস অফিসার পূজা শর্মা। পূজা তখন তার মায়ের ঔষধ নিয়ে আসার জন্য এক ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল। তার হাঁটায় আত্মবিশ্বাস ঝলমল করছিল, কিন্তু মুখে মায়ের অসুস্থতা নিয়ে চিন্তা স্পষ্ট ঝলসছিল। রাস্তার মোড়ে পৌঁছতেই পূজার চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা কয়েকজন পুলিশের ওপর। সেখানে ৩-৪ জন হাবলদার এবং থানার ইন্সপেক্টর মালহোত্রা বসেছিলেন। তারা সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল। ইন্সপেক্টর মালহোত্রার চোখ পূজার দিকে পড়তেই উজ্জ্বল হয়ে উঠল। সে পাশের বসা হাবলদারকে ঠোকুর মেরে বলল, ওরে দেখ তো, এতদিন পরে কোন সুন্দরী পরী আসছে, চল একটু মজা করি। এটি শুনে বাকি হাবলদাররাও কুটিল হাসিতে ফেটে পড়ল। তাদের একটুও ধারণা ছিল না যে সামনে দাঁড়ানো মেয়ে কোনো সাধারণ পথচারী নয়, বরং তাদের জেলার আইপিএস অফিসার। পূজা এটি দেখেই কয়েক মুহূর্ত স্থির হয়ে গেল। সে গভীর নিঃশ্বাস নিয়ে সরাসরি তাদের দিকে এগিয়ে গেল। তোমরা পুলিশ হয়ে এসব করছ? খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ, বাজে গান বাজাচ্ছ? সরকার মদ নিষিদ্ধ করেছে, আর তুমি নিজেই আইন ভাঙছ। যদি তোমরাই এমন আচরণ করো, তাহলে জনগণ থেকে কি আশা করা যায়? পূজা কঠোর স্বরে বলল। পূজার স্বরে এমন দৃঢ়তা ছিল যে বাকি হাবলদাররা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিন্তু মালহোত্রার ওপর কোনো প্রভাব পড়ল না। সে দুলতে দুলতে উঠল এবং পূজার সামনে এসে দাঁড়াল। তার চোখে স্পষ্ট ঝলক দেখাচ্ছিল মাতাল অবস্থা আর বাসনা। ওরে ম্যাডাম, তুমি কোথায় যাচ্ছ এতদিন পরে? খুব সুন্দর দেখাচ্ছ। আমাদের দিকে এক নজর দেখো না, আমরা তোমার প্রেমিকও হতে পারি। মালহোত্রা হাসি দিয়ে বলল এবং পূজার হাত ধরার চেষ্টা করল। পূজার রাগ উথলপাথল হয়ে উঠল। সে হাত ঝাঁকিয়ে বলল, দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে সম্মান দেই তাই চুপ আছি, কিন্তু আপনি বড় ভুল করছেন। আমি এই পুরো ঘটনার রিপোর্ট করাব। মালহোত্রা হেসে বলল, রিপোর্ট? ওরে, পুরো থানা আমার। আমি চাইলে এখনই তোমাকে গ্রেপ্তার করতে পারি। তুমি কি করতে পারবে? এবং পূজার হাত আরও শক্ত করে টেনে নিল। পূজা নিজেকে সামলে বলল, আপনি হদিস পার করছেন। এখনই সঠিক হন, না হলে আমি আপনাদের সাসপেন্ড করাব। কিন্তু মালহোত্রা কিছুই শুনল না, বরং পূজাকে আরও জোরে টেনে নিল। তখন পূজার ধৈর্য শেষ হয়ে গেল। সে জোরে মালহোত্রার গালে একটি তীব্র চাপে লাথি মারল। মালহোত্রা দুলতে দুলতে পড়ল। রাগে সে পাশে থাকা মদের বোতলটি তুলে পূজার হাতে নিক্ষেপ করল। বোতলের কাঁচ ভেঙে পূজার হাতে ঢুকে রক্ত বেরোতে শুরু করল। কিন্তু মালহোত্রা থেমে গেল না। সে পূজাকে ঠেলে পাশে রাখা মোটরসাইকেলের ধারে ফেলে দিল। পূজা যন্ত্রণায় উঠল। তার মাথায় একটাই ভাবনা ঘুরছিল যে এবার যদি আমি পিছিয়ে যাই, তারা আরও দুর্বল হয়ে যাবে। সে মাটিতে পড়েও নিজেকে সামলাল এবং চোখে রাগ আর ইচ্ছার আগুন নিয়ে ফোনের দিকে হাত বাড়াল। কিন্তু মালহোত্রা তার ফোন ছুঁড়ে ফেলে দিল। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল। বাকি হাবলদাররাও দাঁড়াল। পূজা বুঝল এটি এখন কেবল তর্কের বিষয় নয়, জীবন বাজি হতে পারে। দিন শেষে পূজা শারীরিক যন্ত্রণা সহ নিজেকে বাড়ি ফিরল। দরজা বন্ধ করেই বিছানায় বসল। কানেই মালহোত্রার গালি আর বাজে কথাগুলো বাজছিল। চোখে রাগ আর অসহায়তা। সে ভাবল, আমাদের জেলার থানেই এমন কাজ হচ্ছে, আর কেউ কিছু করছে না। যদি জনসাধারণ মদ খায়, তাদের লকআপে ফেলা হয়, কিন্তু পুলিশ নিজেই মাতাল অবস্থায় রাস্তায় ঘুরছে, তাদেরকে থামাবে। কিন্তু এবার আমি চুপ থাকব না, এদের শিক্ষা দেব। পূজা দৃঢ় সংকল্প নিয়ে ঘুমোতে পারল না। সকালে সে একটি পরিকল্পনা তৈরি করল। সে তার শৈশবের বন্ধু রেশমাকে ফোন করল। রেশমা কোনো মুহূর্ত না হারিয়ে সাহায্যের জন্য রাজি হল। পরের দিন পরিকল্পনা অনুযায়ী রেশমাকে সাধারণ মেয়ে হিসেবে সাজানো হল। সে ধীরে ধীরে সেই রাস্তায় হেঁটে এলো যেখানে গতকাল মালহোত্রা ও হাবলদাররা মদ খাচ্ছিল। পূজা দূরে এক গাছের আড়ালে দাঁড়িয়ে মোবাইলে রেকর্ডিং করছিল। যেমন আশঙ্কা ছিল ঠিক তাই হল। রাস্তায় আবার সেই দৃশ্য। মালহোত্রা ও হাবলদাররা মদের বোতল খুলে বসে বাজে গান বাজাচ্ছে, হাসি ঠাট্টা করছে। এক হাবলদার রেশমাকে দেখল এবং মালহোত্রাকে বলল, স্যার দেখুন, আবার একটি মেয়ে রাস্তায় যাচ্ছে। মালহোত্রা চোখ চক্কর দিয়ে হাসল। ওহ, আজ আমাদের ভাগ্য সাথে আছে, আজ এটিকে ছাড়ব না, মজা নেব। তারা সবাই রেশমার দিকে এগিয়ে এলো। রেশমা ভয় পেয়ে দাঁড়িয়ে রইল। মালহোত্রা মাতাল অবস্থায় কাছে এসে মন্দ হাসি দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, তোমার নাম কি? এতদিন কোথায় গিয়েছিলে?
একটু আমাদের দিকে তাকাও, তোমার মুখ আমাদের পাগল বানিয়েছে। এবং সে বাজে সুরে গান শুরু করল। রেশমা ভয় দেখানোর নাটক করল। ঠিক তখনই একজন হাওয়ালদার তার হাত ধরে জোর করে টানতে শুরু করল। রেশমা জোরে চেঁচালো এবং হাত ছাড়ানোর চেষ্টা করল। দূরে দাঁড়িয়ে থাকা পূজা সবকিছু নিজের মোবাইলে রেকর্ড করছিল। তার আঙুলগুলো মোবাইলের উপর শক্ত করে ধরেছিল, যেন কোনো প্রমাণ হাতছাড়া না হয়। যখন সীমা অতিক্রম করতে শুরু করল, রেশমা পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে কামড়ে ধরে ঝটকায় ছাড়িয়ে পালিয়ে গেল। মলহোত্রা রাগে চেঁচালো, ওরে ধরো এটি! কিন্তু মাতাল অবস্থায় কেউ তার পিছনে দ্রুত দৌড়াতে পারল না। রেশমা দৌড়ে সরাসরি পূজার কাছে পৌঁছাল। দুজন দ্রুত সেখানে থেকে সরে গেল এবং নিজের বাড়ি চলে গেল। এবার পূজার কাছে মলহোত্রা ও তার হাওয়ালদারদের বিরুদ্ধে একটি শক্ত প্রমাণ ছিল, কিন্তু সে জানত শুধু একটি প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে নতমুখ করা সম্ভব নয়। আরও প্রমাণের প্রয়োজন ছিল, যাতে প্রমাণ করা যায় যে তারা শুধু মাতাল অবস্থায় এমন কাজ করে না, বরং বারবার এমন নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়। পূজা ভেবেছিল, যদি আমাকে তাদের ধ্বংস করতে হয়, প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ দরকার। আমি পিছিয়ে যাব না। অন্যদিকে ইন্সপেক্টর মলহোত্রা ও তার হাওয়ালদাররা কিছুই জানত না। তাদের কল্পনায়ও ছিল না যে তাদের বিরুদ্ধে একটি বড় ফাঁদ সাজানো হয়েছে। আসন্ন দিনে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় তাদের উপর নেমে আসবে, এবং এই ঝড় তাদের নিজেরই কৃতকর্মের ফল। দিনের নিস্তব্ধতা আবার ফিরে এসেছে। একই জায়গা, একই রাস্তা, একই বাতাস, কিন্তু এবার পূজা শর্মার সংকল্প আরও শক্ত। সে জানত শুধু ১-২ প্রমাণ দিয়ে ইন্সপেক্টর মলহোত্রার মতো দানবকে ধরা সহজ হবে না। তাকে এমন প্রমাণ দরকার যা শুধু আদালতে কাজ দেবে না, পুরো জনতাকেও হতবাক করে দেবে। তৃতীয় দিন লাল রঙের হালকা শাড়ি পরে, মাথায় দোপাট্টা ঢেকে, হাতে মোবাইল শক্তভাবে ধরে পূজা দূর থেকে দেখছিল। সেই দৃশ্যই ঘটল। ইন্সপেক্টর মলহোত্রা ও তার হাওয়ালদাররা রাস্তার পাশে ভাঙাচোরা কুড়েঘরের কাছে বসে মদের বোতল খুলছিল। মোবাইলে গান চলছিল এবং তাদের মধ্যে বাজে হাসি ঠাট্টা চলছিল। পূজা গভীর নিঃশ্বাস নিল এবং ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করল। ভিডিও রেকর্ডিং শুরু হল। প্রায় ২ মিনিট ধরে সে সবকিছু ক্যাপচার করল। বোতল, হাসি, গালিগালাজ এবং ইন্সপেক্টর মলহোত্রার মাতাল মুখ। যখন মনে হলো প্রমাণ যথেষ্ট, সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে সে মোবাইল সামনে রেখে ভিডিও বারবার দেখল। প্রতিবার রাগ আরও বাড়ছিল। এই লোকগুলো পুলিশ ইউনিফর্মে কলঙ্ক, কেউ তাদের বাঁচাতে থাকবে না। এবার এই প্রমাণ তাদের ধ্বংস করবে, নিজের মনে বলল পূজা। কিন্তু পূজা জানত শুধু ভিডিও রেকর্ডিং যথেষ্ট হবে না। মলহোত্রার ক্ষমতা বড়, থানার অনেকেই তার ইশারায় চলে। তাকে সাসপেন্ড করানোর জন্য প্রমাণের সঙ্গে জনগণের সহযোগিতা এবং উচ্চ অফিসারদেরও সমর্থন দরকার। পরের দিন সকালে পূজা কয়েকজন বিশ্বস্ত প্রতিবেশী মহিলা ও বয়স্কদের বাড়িতে ডেকেছিল। সে তাদের ভিডিও দেখালো। ভিডিও দেখে সবাই রেগে গেল। এক বৃদ্ধ বললেন, ম্যাডাম, যদি আমাদের জেলার পুলিশ এমন কাজ করে, জনগণ কোথায় যাবে? আপনি একদম ঠিক করছেন, আমরা সাক্ষ্য দিতে প্রস্তুত। আরেকজন মহিলা বলল, ম্যাডাম, আপনাদের মতো মানুষই আমাদের আশা, আপনি যা বলবেন আমরা তা করব। পূজার মুখে হালকা হাসি ফুটল। সে বুঝল জনগণের সমর্থন পেয়ে গেছে, এবার বড় অফিসারদের কাছে যাওয়ার পালা। পূজা জানত সরাসরি মলহোত্রাকে ধরানো সহজ নয়। যদি সে সরাসরি থানায় যেত এবং অভিযোগ দিত, মামলা চাপা পড়ে যেত। তাই সে ঠিক করল সরাসরি জেলার ডিসিপি, তারপর এসপি এবং প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবে। প্রমাণ নিয়ে সে প্রথম ডিসিপি বিকাশ সিংয়ের অফিসে গেল। বিকাশ সিংকে কঠোর ও সৎ অফিসার হিসেবে ধরা হয়। পূজা ভিডিও দেখালো এবং ঘটনা বিস্তারিত বলল। ভিডিও দেখে ডিসিপি হতবাক। ম্যাডাম, এটি বড় মামলা। মলহোত্রার নাম বহুবার এসেছে, কিন্তু কখনো নির্ভরযোগ্য প্রমাণ ছিল না। আপনি চমৎকার কাজ করেছেন। তারা বললেন, স্যার, আমি চাই এই মামলা চাপা না পড়ুক, আমি নিজে সাক্ষ্য দেব। পূজা দৃঢ় কণ্ঠে বলল। ডিসিপি রাজি হলেন, আপনাকে পূর্ণ সহায়তা দেয়া হবে, কিন্তু আরও প্রমাণ দরকার যাতে কোনো লুপ হোল না থাকে। পূজা তার পরের পরিকল্পনা বলল, স্যার, আমি আরও একটি রেকর্ডিং করব, এইবার অডিও সহ, এবং কিছু স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে স্টিং প্র্যাকটিস করব, যাতে আদালতে মামলা শক্তিশালী হয়। ডিসিপি সম্মতি দিলেন এবং নিরাপত্তাও দেওয়ার কথা বললেন। পূজা পরের দিনে প্রতিবেশী দুটো বিশ্বস্ত ছেলে এবং একজন মহিলাকে সঙ্গে নিয়ে গেল।
মহিলা সাধারণ পথচারী সাজে, ছেলে দুজন কিছু দূরেই দাঁড়াল। পূজা নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত। মলহোত্রা ও তার হাওয়ালদাররা আবার সেই একই ভুল করল। তারা মহিলাকে আটকানোর চেষ্টা করল, বাজে কথা বলল, হাত ধরার চেষ্টা করল। সব কিছু ক্যামেরায় ধরা পড়ল। এবার পূজার কাছে ভিডিও এবং অডিও উভয়ই প্রমাণ ছিল। পরের সকাল পূজা সরাসরি এসপি সন্দীপ চৌহানকে দেখালো। সমস্ত প্রমাণ আর সাক্ষীর তালিকা দেখালো। ভিডিও দেখে এসপি রেগে চেয়ারে হাত মারল। এই লোকগুলো পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি সাহস দেখিয়েছেন। আমি এটি দ্রুত ডিএম ম্যাডামকে দেখাবো। পূজা ও এসপি সরাসরি ডিএম শ্রুতি বর্মার অফিসে গেল। শ্রুতি বর্মা দৃঢ়দৃশ্যের জন্য পরিচিত। ভিডিও দেখে তিনি কণ্ঠে শক্তি রেখে বললেন, এটি লজ্জাজনক। এইসব লোক পুলিশ ইউনিফর্মের কলঙ্ক। ডিএম সঙ্গে সঙ্গে স্পেশাল টিম গঠন ও মলহোত্রা ও তার হাওয়ালদারদের সাসপেন্ড করার নির্দেশ দিলেন। পূজার পরিশ্রম রং ফলতে শুরু করল। পরের দিন প্রেস কনফারেন্সে পূজা প্রমাণ ও সাক্ষীদের নিয়ে উপস্থিত হল। ভিডিও প্রদর্শনের সঙ্গে সঙ্গে মিডিয়া, জনতা এবং পুলিশ অফিসাররা হতবাক হল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মলহোত্রা ও তার হাওয়ালদাররা মাতাল অবস্থায় মহিলাদের হয়রানি করছে। ডিএম ঘোষণা দিলেন, এই প্রথমই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন থেকে বড় কেউ নেই। মলহোত্রা ও তার হাওয়ালদারদের খবর পেয়ে হাওয়া গরম হয়ে গেল। তারা বুঝল শেষ গণনার শুরু। পূজা শৃঙ্খলা ও আইন রক্ষায় অবিচল। এ দিনের পর থেকে থানায় ব্যাপক সংস্কার ঘটল। সব পুলিশকর্মী বুঝল ইউনিফর্মের আসল উদ্দেশ্য কি। শহরেও ইতিবাচক